স্ক্রিন তো বোধহয় দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে একটা প্রপোজালের বেসিক 3টা পার্ট দেখছিলাম, আর মানে কোন পার্টের মধ্যে কি থাকে না থাকে এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখতেছিলাম। তো একটা প্রপোজালের যে মেইন 3টা পার্ট, আমরা জানি যে প্রথম পার্টটা হচ্ছে কি পার্ট, প্রিফেটোরি পার্ট। এটার মধ্যে হচ্ছে কভার, টাইটেল পেজ, তারপর হচ্ছে ইন্ডেক্স, টেবিল অফ কন্টেন্ট, টেবিল অফ লিস্ট অফ ফিগার, লিস্ট অফ টেবিলস, এই মানে তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বা এক্সিকিউটিভ সামারি, সিনপসিস, এই জিনিসগুলো থাকে এই প্রিপারেটরি পার্টের মধ্যে। প্রিপারেটরি পার্ট শেষ করার পরে আমাদের একটা প্রপোজালের সেকেন্ড পার্ট হচ্ছে তার মেইন বা বডিটা, মানে তার মেইন যে কাঠামোটা, স্ট্রাকচারটা। তো এই বডির মধ্যে 2টা পার্ট ছিল, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, আর সেকেন্ডটা হচ্ছে কি, প্রসিডিওর। প্রসিডিওর আর একদম প্রপোজালের লাস্ট পার্ট বা 3 নাম্বার পার্টটা হচ্ছে কি, সাপ্লিমেন্টারি পার্ট। মানে উপরের 2টা পার্টকে সাপোর্ট দেওয়ার জন্য যে আনুষঙ্গিক বা অতিরিক্ত জিনিসগুলা আমরা যুক্ত করি প্রপোজালের সাথে, এই বা সাপোর্টিং যে ডকুমেন্টগুলো আমরা যুক্ত করি, এই ডকুমেন্টগুলোকে বলা হচ্ছে কি, সাপ্লিমেন্টারি পার্ট বলে। তো দেখেন যে ইন্ট্রোডাকশন, আমরা প্রপোজালের ইন্ট্রোডাকশনে কি কি থাকবে আমরা দেখছি যে মানে পারপাস থাকবে, তারপর মানে কি প্রবলেম নিয়ে কাজ করতেছি ওই প্রবলেমটা মেনশন করতে হবে, তারপর স্কোপ, কোথায় কাজ করতে পারবো কোথায় করতে পারবো না, আমাদের লিমিটেশনস কি কি আছে বা আমাদের লিমিট কতটুকু, এই জিনিসগুলো মেনশন করতে হবে ইন্ট্রোডাকশনে। তারপর প্রজেক্ট টিম, মানে আমি যাদেরকে নিয়ে কাজটা করতে চেষ্টা করব বা যারা আমার টিমে আছে, যারা কাজটা করবে, মানে আমার টিমে কোন কোন কোয়ালিফিকেশনের লোকজন আছে, এই জিনিসগুলো মেনশন করতে হবে ইন্ট্রোডাকশনে। তারপর একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে যে কিসের বেসিসে আমরা কাজটা করব। এখানে একটা বানান ভুল আছে, এটা এইচ হবে। এই জিনিসগুলো হচ্ছে মানে খেয়াল করতে হবে। তো আমরা লাস্ট ক্লাসটা প্রবাবলি এখানে শেষ করছিলাম যে ব্যাকগ্রাউন্ড, এবং বলছিলাম যে শর্ট প্রপোজালের ক্ষেত্রে মনে করেন আপনি 1-2 পাতার একটা প্রপোজাল লিখতেছেন, শর্ট প্রপোজাল, ছোট কোনো কাজের জন্য আপনাকে প্রপোজাল দিতে বলা হয়েছে। সাপোজ বায়োস হচ্ছে একটা এরকম, আপনার মনে করেন বায়োস হচ্ছে একটা মনে করেন গেট বানাবে, ঠিক আছে, একটা মানে বায়োস্টেট ঢোকার জন্য যে আমাদের যে গেট আছে, একটা গেট বানাবে। বা মনে করেন যে একটা ছোট ওই যে বিবি এর ক্লাস ফ্যাকাল্টি রুমের সামনে যে একটা ছাউনির মতো আছে, গোলাঘর, যেটাকে গোলাঘর বলে, ওরকম একটা মনে করেন 1-1.5 লাখ টাকার মধ্যে একটা কিছু একটা বানাবে বায়োস। তো এই ছোট কাজটার জন্য যখন হচ্ছে কন্ট্রাক্টরদের কাছ থেকে আপনার প্রপোজাল চাওয়া হবে, কন্ট্রাক্টর হচ্ছে জাস্ট 1-2 পাতার একটা শর্ট প্রপোজাল দিলেই চলবে। তো ওরকম শর্ট প্রপোজালের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের আসলে কোনো দরকার নেই। বাট যদি মনে করেন বায়োস পার্মানেন্ট ক্যাম্পাসের জন্য কন্ট্রাক্টর খুঁজতেছে, অনেক টাকার প্রজেক্ট, ঠিক আছে, মানে হিউজ অ্যামাউন্টের প্রজেক্ট, তো তখন হচ্ছে কন্ট্রাক্টররা যে প্রপোজালটা সাবমিট করবে সেটার সাথে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড সাবমিট করতে হবে, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই মনে থাকবে যে শর্ট প্রপোজালের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, বাট লং প্রপোজালের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের দরকার আছে। আচ্ছা, এবার আমরা আসি আমাদের প্রপোজালের ইন্ট্রোডাকশন যে পার্টটা, আমাদের প্রপোজালের মেইন বডি মানে মাঝখানের যে পার্টটা, মিডল পার্টটা, তার মধ্যে একটা পার্ট ছিল ইন্ট্রোডাকশন আর একটা পার্ট হচ্ছে কি, প্রসিডিওর। তো আমরা এখন দেখি যে এই মেথড এবং প্রসিডিওর এই জায়গাটাতে বা এই সেকশনটাতে হচ্ছে আমাদেরকে কি কি লিখতে হবে। স্টেট হাউ প্রজেক্ট রিকোয়ারমেন্টস উইল বি মেট, মানে হচ্ছে এখানে আপনাকে বলতে হবে যে প্রজেক্টের যে রিকোয়ারমেন্ট গুলা, সাপোজ আপনার ক্লায়েন্ট আপনার কাছে চাইছে যে 10 তলা বিল্ডিং হবে, বিল্ডিংটার মানে আউটলুকটা হচ্ছে আপনার বাইরের দিকে হচ্ছে আপনি ব্রিকের ওয়াল ইউজ না করে গ্লাসের ওয়াল দিবেন, মানে পুরোটা হচ্ছে গ্লাসের হবে। তারপর সেন্ট্রাল এসি হবে, রং হইতেছে গিয়ে আপনার ডিস্টেম্পার হচ্ছে কি, এরকম ওয়েদার কোটেড ডিস্টেম্পার ইউজ করতে হবে, এরকম বিভিন্ন টাইপের রিকোয়ারমেন্ট আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিচ্ছে। তো আপনি অ্যাজ এ কন্ট্রাক্টর হিসেবে কোন রিকোয়ারমেন্টটা কিভাবে ফুলফিল করবেন আপনাকে বলে দিতে হবে, ঠিক আছে। তো এই রিকোয়ারমেন্ট গুলো আপনি কিভাবে ফুলফিল করবেন, আপনি যে আপনার ক্লায়েন্টকে হচ্ছে বলবেন এই মেথড বা প্রসিডিওরের মধ্যে কিভাবে বলবেন, বলার জন্য আপনি একটা চেক লিস্ট বা একটা এরকম লিস্ট তৈরি করার চেষ্টা করবেন, এবং এই চেক লিস্টের অনুযায়ী আপনি যদি আগান তাহলে হচ্ছে আপনি আপনার মানে ক্লায়েন্টের মানে যত রকমের রিকোয়ারমেন্ট আছে রিকোয়ারমেন্ট গুলো আপনি কিভাবে ফুলফিল করবেন তার আনসার গুলো দিতে পারবেন। দেখেন, বি রিয়েলিস্টিক অ্যাজ টু হোয়াট ইউ ক্যান অ্যাকমপ্লিশ, এভয়েড ওভার এক্সটেন্ডিং ইউর ক্যাপাবিলিটিস এন্ড দোজ অফ ইউর কোম্পানি। মানে হচ্ছে আপনাকে বাস্তবসম্মত হইতে হবে, রিয়েলিস্টিক হইতে হবে। সাপোজ আপনি হচ্ছে আপনার ক্লায়েন্টকে কি বলবো, আপনি হচ্ছে ক্লায়েন্টকে মানে লাগাই দিবেন হচ্ছে বাংলাদেশি কোনো কোম্পানির টাইলস, যে মানে পার স্কোয়ার ফিট আপনার 70 টাকা করে খরচ হবে। এখন আপনি আপনার ক্লায়েন্টকে আশা দেখাইতে পারবেন না যে আপনি চাইনিজ টাইল যেটার দাম 300 টাকা পার স্কোয়ার ফিট এটা আপনি প্রোভাইড করবেন। আপনি যেটা প্রোভাইড করবেন আপনাকে রিয়েলিস্টিক হইতে হবে, অবাস্তব কিছু বলা যাবে না। সাপোজ আপনার হচ্ছে একটা দোতলা বিল্ডিং করতে 6 মাস সময় লাগবে,
আপনি আপনার ক্লায়েন্টকে বলতে পারবেন না যে আমি 15 দিনের মধ্যে বিল্ডিং দাঁড়া করাই দিব। মানে এরকম উল্টাপাল্টা কোনো অফার দেওয়া যাবে না, ঠিক আছে? মানে রিয়েলিস্টিক অফার দিতে হবে। এভয়েড ওভার এক্সটেন্ডিং ইউর ক্যাপাবিলিটিস, মানে আপনার যে আপনার এজ এ কন্ট্রাক্টর কোম্পানি হিসেবে বা এজ এ কনসালটেন্সি ফার্ম হিসেবে আপনার যে ক্যাপাবিলিটি এটাকে ওভার এক্সটেন্ডিং বা অতিরঞ্জিত করা যাবে না। আপনি মনে করেন আপনার ফার্মে বা আপনার প্রজেক্ট টিমের মধ্যে হচ্ছে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছে, একজন আর্কিটেক্ট আছে। তা আপনি মনে করেন যেই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছে সে মনে করেন 4-5 তলা বিল্ডিং করছে আগে, 4-5 তলা বিল্ডিং এর ডিজাইন করছে। তো আপনি আপনার ক্লায়েন্টকে বলতে পারবেন না যে মানে আমাদের কোম্পানিতে যেই স্ট্রাকচারাল ডিজাইনার আছে সে হচ্ছে 30 তলা 40 তলা ডিজাইন করে আসছে। এরকম মানে উল্টাপাল্টা কথা বলতে পারবেন না। বা যতটুকু আসলে আপনার সামর্থ্য বা যতটুকু ক্যাপাবিলিটি ওইটাকেই প্রকাশ করতে হবে। মানে এক্সট্রা কোনো কিছু বা অতিরিক্ত কোনো কিছু বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন যে বি স্পেসিফিক অ্যাজ টু দ্য মেথড অফ মিটিং অল গোলস। আচ্ছা, আপনি মানে আপনার প্রজেক্টটা কমপ্লিট করার সময় যে গোল বা যে লক্ষ্যগুলো আছে যে আমি 10 তলা বিল্ডিং 6 মাসের মধ্যে শেষ করব, বা আমি 10 তলা বিল্ডিং 1 বছরের মধ্যে শেষ করব, আমি হচ্ছে 70 টাকা পার স্কোয়ার ফিটের টাইলস লাগাবো, আমি হচ্ছে ওয়েদার কোটেড ডিস্টেম্বার ইউজ করব। কোন গোলটা বা কোন লক্ষ্যটা আপনি কিভাবে ফুলফিল করবেন, মানে এই ব্যাপারটা, এই ব্যাপার মানে এই ব্যাপারগুলোতে আপনাকে ক্লায়েন্টকে স্পেসিফিক আইডিয়া দিতে হবে, মানে স্পেসিফিকলি বলে দিতে হবে যে আমি ওয়েদার কোড ইউজ করবো, আমি বার্জারের ওয়েদার কোড ইউজ করবো, আমি টাইলস ইউজ করবো, আমি আরেকে টাইলস ইউজ করবো, মানে একদম স্পেসিফিক আপনাকে বলে দিতে হবে। আচ্ছা, বি প্রিসাইজ উইথ দ্য টাইম শিডিউল। আপনি কতটুকু সময়ের মধ্যে কতটুকু কাজ করবেন আপনার ক্লায়েন্টকে স্পেসিফিক্যালি একটা স্কেজুয়াল দিতে হবে আপনাকে, যে প্রথম 2 মাসে আমি হচ্ছে ফাউন্ডেশনের কাজ করব, এর পরের 3 মাস হচ্ছে আমি সাবস্ট্রাকচারের কাজ করব, এরপর সাবস্ট্রাকচার কমপ্লিট হয়ে গেলে আমি তারপর সুপার স্ট্রাকচারের কাজ শুরু করব, আমি এরপরের 2 মাস হচ্ছে আমি একতলার কাজ করব, এরপরের 2 মাস আমি 3 তলার কাজ করব। এরকম পুরো ব্রেকডাউন দিয়ে দিতে হবে যে তারপর মনে করেন পুরো বিল্ডিং এর স্ট্রাকচার দাঁড়ায় গেছে, লাস্টের 1 মাস হচ্ছে আমি ফিনিশিং এর কাজ করব, রং করব, টাইলস বসাবো, মানে পুরা ব্রেকডাউন আপনাকে কখন বা কোন কাজটা করতে আপনার কতদিন সময় লাগবে ডিটেলস একটা ব্রেকডাউন দিতে হবে আপনাকে এই মেথড এবং প্রসিডিউরের মধ্যে। আচ্ছা, এরপর দেখেন যে বি ক্লিয়ার অ্যাজ টু হাউ ইউ উইল ইভালুয়েট ইউর ওয়ার্ক, প্রোডাকশন অর প্রোডাক্ট। আচ্ছা, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট যে আপনি অ্যাজ এ কন্ট্রাক্টর হিসেবে আপনার কাজকে কিভাবে ইভালুয়েট করবেন, ঠিক আছে? কারণ আপনি কিভাবে ইভালুয়েট করতেছেন এটা হচ্ছে আপনার ক্লায়েন্টকে আপনাকে মানে বুঝাইতে হবে। কারণ আপনি যখন তার সাথে একটা কন্ট্রাক্টে যাবেন যে 10% কাজ শেষ হওয়ার পরে হচ্ছে সে মানে আপনার ক্লায়েন্ট আপনাকে 30% টাকা দিবে, তারপর হচ্ছে মনে করেন 40% কাজ শেষ হওয়ার পর আপনাকে ক্লায়েন্ট আপনাকে 50% টাকা দিবে। মানে কাজের সাথে মানে কত পার্সেন্ট কাজ শেষ হইলে কত পার্সেন্ট টাকা আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে পাবেন, এইটার একটা সামারি বা এটার একটা কি বলবো রাইটিং ড্রাফট কন্ট্রাক্টের মধ্যে থাকে। এখন প্রবলেম হচ্ছে 10% কাজ বলতে আপনি আসলে কতটুকু কাজ বুঝতেছেন, এটা তো আপনার ক্লায়েন্টকে বোঝাইতে হবে যে 10% কাজ বলতে আমি আসলে হচ্ছে ফাউন্ডেশন বা মাটি কাটার কাজ বুঝতেছি, আর 40% কাজ বলতে আমি হচ্ছে পুরো ফাউন্ডেশনের কাজ কমপ্লিট, আমার সাবস্ট্রাকচার পুরো কমপ্লিট, আমি এতটুকু বুঝতেছি। মানে কত পার্সেন্ট কাজ বলতে আপনি আসলে কি কি কমপ্লিট মানে বুঝাচ্ছেন আপনার ক্লায়েন্টকে, এই জিনিসটা হচ্ছে আপনাকে একদম ক্লিয়ারলি বলে দিতে হবে যে আপনি কিভাবে আসলে আপনার কাজের প্রোগ্রেসটাকে ইভালুয়েট করবেন, ঠিক আছে? বি এক্সাক্ট টু দ্য স্কোপ, হোয়াট ইউ উইল ডু এন্ড হোয়াট ইউ উইল নট ডু। মানে আপনি হচ্ছে আপনার কোন কোন সেক্টর গুলোতে আপনি হচ্ছে কাজ করবেন, যে আমি রঙের কাজ করব, আমি টাইলসের কাজ করব, আমি হচ্ছে আরসিসির কাজ করব, আপনাকে স্পেসিফিক্যালি একদম বলে দিতে হবে। মানে আপনি কোন কোন জায়গায় কাজ করবেন আপনি বলে দিলেন, এবং কোন কোন জায়গায় আপনি করবেন না। মনে করেন আপনি বলে দিলেন যে আমি ইলেকট্রিক্যাল কাজ করব না, ঠিক আছে, ইলেকট্রিকের কাজ হচ্ছে অন্য কাউকে দিয়ে করাইতে হবে। আমি প্লাম্বিং এর কাজ করব না, প্লাম্বিং এর কাজ অন্য কাউকে দিয়ে করাইতে হবে। তো মানে কোন জিনিসটা আপনি করবেন এবং কোনটা আপনার আপনি করতে পারবেন না বা আপনি করতে ইচ্ছুক না, আপনি করবেন না, মানে এটা হচ্ছে স্কোপ। তো আপনাকে হচ্ছে স্কোপের ব্যাপারে একদম ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? ওকে, এবার দেখেন যে আমরা ফার্স্টে মেথড এবং প্রসিডিউর হচ্ছে মানে কোন জিনিসগুলো বলবো, কোন জিনিসগুলো আমাদেরকে বলে দিতে হবে আমরা দেখলাম। এরপর দেখেন যে মেথডস, ইকুইপমেন্ট এন্ড ফ্যাসিলিটিস। আপনি যখন একটা প্রজেক্টের কাজ করতেছেন আপনার কিছু ইকুইপমেন্ট লাগবে, কিছু সুযোগ সুবিধা লাগবে। এখন সব ধরনের ইকুইপমেন্ট, আমরা যদি একটা কনস্ট্রাকশন সাইটের কথা চিন্তা করি, ওইখানে এক্সকেভেটর থাকে, এক্সকেভেটরকে সাইটে নিয়ে যাওয়ার জন্য পে লোডার থাকে। এক্সকেভেটরের নিচে দেখবেন আপনার নর্মাল কিন্তু চাক্কা থাকে না, এরকম ওই ট্যাঙ্কের নিচে যেরকম মানে ট্যাঙ্কের চাক্কা দেখছেন কেউ? অবশ্যই দেখছেন, যদি ওটা দেখতে ট্যাঙ্কের মতো হইতেছে না। ট্যাঙ্কের চাক্কা এরকম থাকে না?
তো এক্সকেভেটর হচ্ছে, এক্সকেভেটরের নিচেও কিন্তু এরকম আপনার ট্যাঙ্কের মতোই থাকে আর কি, সামনের দিকে ফরওয়ার্ড মানে মুভ করার জন্য। তো নরমালি আমাদের যে পিচের রাস্তা এক জায়গা থেকে আরেক জায়গায়, তো এক্সকেভেটর এভাবে আসলে নিয়ে যাওয়া সম্ভব না, বা এই জিনিসটা তো আসলে ক্ষয় হয়ে যাবে যদি পিচের রাস্তার উপর দিয়ে যাইতে হয়। তো এক্সকেভেটরকে হচ্ছে একটা আলাদা গাড়ির উপর তুইলা ওই গাড়িটা হচ্ছে এক্সকেভেটরকে জায়গা মতো নিয়ে যায়। তো যেই গাড়িটা হচ্ছে এক্সকেভেটরকে জায়গা মতো নিয়ে যায় গাড়িটাকে বলা হচ্ছে পে লোডার। তারপর মাটি এরকম ক্যারি করার জন্য ডাম্প ট্রাক বইলাও কিছু ইনস্ট্রুমেন্ট আছে। এরকম বিভিন্ন টাইপের কনস্ট্রাকশন ইকুইপমেন্ট হচ্ছে আমাদের বিভিন্ন সাইটে ইউজ হয়, পাইলিং এর সময় বিভিন্ন টাইপের ইকুইপমেন্ট ইউজ হয়। এখন মনে করেন আপনার একটা কন্ট্রাক্টর কোম্পানি আছে, এই সানভি এখানে আছে না? সানভি, সানভি আমার কথা শুনতেছেন? জি স্যার। আপনাদের আসসালামু আলাইকুম স্যার। আপনাদের কনস্ট্রাকশন কোম্পানিতে সব ধরনের মানে ইকুইপমেন্ট আছে? স্যার মোটামুটি স্যার, এমনি ক্যাং, তারপর স্যার ডালাই মেশিন, তারপরে হ্যাঁ স্যার কম্প্যাক্ট মেশিন, হ্যাঁ, এরপরে স্যার ফ্লাম টেস্ট ইয়া, তারপরে স্যার কম্প্রেসর কম্প্রেসর বড় টেস্ট। বড় বড় মেশিন, বড় বড় মেশিন, এক্সকেভেটর, পেলোডার সব আছে? স্যার এক্সকাভেটর স্যার ওইটা স্যার ভাড়া আনি আমরা স্যার। আর ভাড়া নেন না? বাকি জি স্যার ভাড়া আনতে হয় স্যার। আরেকজন থেকে নিয়ে আসতে হয়? এটা জি হচ্ছে স্যার রোড একজনের এন্ড ভাড়া হাইওয়ে আনতে আছে বা সরকারি যারা কাজ টাজ করে এদের কাছ থেকে, এলজিডির কাছ থেকেও মনে হয় ভাড়া নেওয়া যায় মনে হয়। না স্যার এলজিডির কাছ থেকেও ভাড়া নেওয়া যায়, আবার অনেকে কি করে এলজিডি যে পুরান গুলো আছে ওগুলো অনেক এলজিডি কিনে ওখান ফেলে। থেকে কিনে নেয় অকশনে। সো হ্যাঁ হ্যাঁ পরে হ্যাঁ, স্যার ওইগুলো স্যার ভাড়ায় আনি নি স্যার কি আমরা ঘন্টায়। বুঝতে পারছি। তার মানে দেখেন, এই যে অ্যাজ এ কন্ট্রাক্টর কোম্পানি হিসেবে আপনাকে ক্লায়েন্টকে বলে দিতে হবে যে স্টেট হোয়াট ফ্যাসিলিটিস উইল বি নিডেড টু অ্যাকমপ্লিশ দ্য প্রজেক্ট। মানে আপনার কি কি ইকুইপমেন্ট বা কি কি সুযোগ সুবিধা লাগবে প্রজেক্টটা কমপ্লিট করার জন্য। যেমন মানে দেখবেন যে সাইটে কিন্তু কন্টিনিউয়াস পানির সাপ্লাই লাগে, ঠিক আছে? আপনাকে বলে দিতে হবে যে আমাদের সাইটে হচ্ছে কন্টিনিউয়াস 24 আওয়ার পানির সাপ্লাই লাগবে, আমাদের হচ্ছে লেবারদের থাকার জন্য শেড করা লাগবে, তারপর লেবারদের রুমে ইলেকট্রিসিটির ব্যবস্থা করতে হবে, কারেন্টের সাপ্লাই লাগবে, কারণ কারেন্টের সাপ্লাই না হলে আপনি ইকুইপমেন্ট চালাবেন কি দিয়ে। তো আপনার কি কি সুযোগ সুবিধা লাগবে অ্যাজ এ কন্ট্রাক্টর কোম্পানি হিসেবে আপনার কিন্তু আপনার ক্লায়েন্টকে বলতে হবে, ঠিক আছে? ক্লায়েন্ট যেন এগুলোর ব্যবস্থা করে রাখে। আচ্ছা, স্টেট হোয়াট ইউ অলরেডি হ্যাভ। আচ্ছা, এখন মনে করেন আপনি বলে দিচ্ছেন যে আপনার একটা মানে কনস্ট্রাকশন প্রজেক্টে আপনার এক্সকেভেটর লাগবে, পে লোডার লাগবে, ডাম্প ট্রাক লাগবে, আপনার বিভিন্ন ইকুইপমেন্ট, আপনি আরো নাম লিখলেন যে আপনার ক্রেন লাগবে, তারপর মনে করেন যে ওই যে কম্প্রেশন টেস্টিং মেশিন, তারপর এরকম অনেক ইকুইপমেন্ট আপনি নামটা মানে আপনার লাগবে, আপনি মেনশন করছেন। এই ইকুইপমেন্টের মানে ইকুইপমেন্ট গুলোর মধ্যে কোনগুলো আপনার কাছে আছে এটা আপনি বলে দিবেন, এবং কোনগুলো আপনি বাইরে থেকে ম্যানেজ করবেন। এই যে একটু আগে শান্তি বললো যে ভাড়া করতে হয়, আপনি কি ভাড়া করবেন নাকি আপনি অন্য কোনোভাবে ম্যানেজ করবেন? আপনি কিভাবে ম্যানেজ করবেন যদি আপনার কাছে না থেকে থাকে, এটাও হচ্ছে আপনাকে বলে দিতে হবে যে শো হাউ ইউ উইল গেট হোয়াট ইউ ডু নট হ্যাভ। মানে স্যার যেই মোস্ট ইম্পর্টেন্টলি স্যার ট্রাকটা লাগেই স্যার। অন্য কিছু যদি ভাড়া আনলে স্যার ট্রাকটা স্যার ভাড়াতে অলওয়েজ অ্যাভেলেবল হয় না স্যার, ট্রাকটা স্যার অলওয়েজ লাগে। কোনটা লাগে? স্যার ট্রাক স্যার, স্যার ডাম্প ট্রাক নাকি নরমাল ট্রাক? স্যার নরমাল ট্রাক হোক, পিকআপ হোক বা হ্যাঁ, ডাম্প ট্রাক হোক, ডাম্প ট্রাকটা বেশি ইউজ করা যায় না কারণ স্যার একটু স্যার বালু আর স্যার মাটি। পাথরের বেলায় কিন্তু স্যার কোনো হুম, স্টিলের কিছু বা দরজা বা অন্য কিছু হলে ওটা ইউজ করা যায় না, কিন্তু স্যার এমনি নরমাল পিকআপ বা ইয়ে হলে ট্রাক হ্যাঁ, হলে ইউজ করা যায় আচ্ছা। সবকিছুর জন্য। আচ্ছা, যাই হোক, এখন মেইন কথা হচ্ছে কোন ইনস্ট্রুমেন্ট আপনার কাছে আছে আপনি সেটা বলবেন আপনার ক্লায়েন্টকে, আর জি কোন স্যার। ইনস্ট্রুমেন্ট আপনার কাছে নাই আপনি বাইরে থেকে ভাড়া করবেন বা জোগাড় করবেন সেটাও আপনার ক্লায়েন্টকে বলে দিতে হবে, এবং কিভাবে জোগাড় করবেন ওইটাও মেনশন করতে হবে ক্লায়েন্টকে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন যে মেথডস এর মধ্যে আমরা দেখলাম যে প্রথমে কোন কোন জিনিসগুলো আমরা ক্লায়েন্টকে বলবো, তারপর দেখলাম যে কোন প্রসিডিউরে কাজটা করব বা মানে সরি, এরপর দেখলাম কি, এরপর দেখলাম হচ্ছে ইকুইপমেন্ট এবং ফ্যাসিলিটি কি কি আছে কি কি নাই ক্লায়েন্টকে এগুলো বলে দিতে হবে। তারপর হচ্ছে মেথডের মধ্যে দেখেন পার্সোনাল, মানে হচ্ছে আপনার কোম্পানিতে যারা যারা আপনার প্রজেক্ট টিমের মধ্যে আছে তাদের সম্পর্কে কিছু ইনফরমেশন ক্লায়েন্টকে দিতে হবে। ইনফরমেশন ইন ডিটেইল অফ ইন্ডিভিজুয়ালস who will be involved in the project include personal arrangements, মানে হচ্ছে আপনার কোম্পানিতে কয়জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে, কয়জন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছে, কয়জন সার্ভিস ইঞ্জিনিয়ার আছে, এই পুরা সামারিটা দিতে হবে। এবং কোম্পানি এরিয়াস ইনভলভ, তারা হচ্ছে আপনার কোম্পানিতে কে কি কাজ করে, বা কোম্পানিতে ডিজাইন দেখতেছে কে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, কোম্পানিতে মানে ইলেকট্রিক্যাল ডিজাইনের ব্যাপার স্যাপার দেখতেছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তারপর বিল্ডিং এর প্ল্যান বা ডিজাইন দেখতেছে আর্কিটেক্ট, মানে কে কোন কাজটা করতেছে আপনার কোম্পানির জন্য এটা হচ্ছে মেনশন করে দিতে হবে। ইন্ডিভিজুয়াল কোয়ালিফিকেশন এক্সপ্রেসড ইন কমপ্লিট বায়োগ্রাফিক ফর্ম, এই যে আপনি বলছেন যে আপনার প্রজেক্ট টিমের মধ্যে 2জন আর্কিটেক্ট আছে, 3জন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছে, 3জন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে, তাদের প্রত্যেকের হচ্ছে কোয়ালিফিকেশন, তারা কে কোথা থেকে পাস করছে, কার কয়দিন এক্সপেরিয়েন্স,
মানে এই জিনিসগুলো হচ্ছে একদম বায়োগ্রাফিক বা সিভি কারিকুলাম ভিটাই এই ফরম্যাটে হচ্ছে আপনাকে প্রপোজালের সাথে অ্যাড করতে হবে। পার্সেন্টেজেস অফ টাইম দ্যাট পার্সোনাল উইল ডেভোট টু দ্য প্রজেক্ট, মানে এই যে আপনি প্রজেক্টটা কমপ্লিট করার জন্য আপনার কোম্পানিকে ওইখানে নিয়োগ করছে বা ক্লায়েন্ট হচ্ছে আপনাকে হায়ার করছে, আপনি কি করতেছেন ক্লায়েন্টকে বিভিন্ন টাইপের এক্সপার্ট দিয়ে, এই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, সাইট ইঞ্জিনিয়ার, এগুলো কিন্তু আপনি প্রোভাইড করতেছেন, এটা কিন্তু আপনার আন্ডারে কাজ করে। তো আপনার সাইট ইঞ্জিনিয়ার ক্লায়েন্টের প্রজেক্টে কতক্ষণ থাকবে বা কত পার্সেন্ট টাইম স্পেন্ড করবে এখানে, বা কতটুকু সময় ধরে সে প্রজেক্টটা দেখাশোনা করবে, এই ইনফরমেশন গুলো হচ্ছে আপনাকে বলে দিতে হবে। ঠিক আছে, যে পার্সেন্টেজ অফ টাইম দ্যাট পার্সোনাল উইল ডেভোট টু দ্য প্রজেক্ট। বোঝা গেছে? মানে যারা হচ্ছে কন্ট্রাক্টর কোম্পানির সাথে জড়িত আছেন বা যাদের নিজেদের এরকম আছে, তারা দেখবেন যে আপনাদের মানে আপনারা যখন কন্ট্রাক্টর কোম্পানি থেকে কোনো কাজ পান, আপনাদের কিন্তু একটা সাইট ইঞ্জিনিয়ার ভাড়া করতে হয় বা এরকম মানে চাকরি দিয়ে রাখতে হয়। মানে আপনারা এজ এ কন্ট্রাক্টর কোম্পানি হিসেবে ক্লায়েন্টকে একজন সাইট ইঞ্জিনিয়ার দেন, একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ার দেন। ঠিক আছে, মানে আপনার হয়ে তারা আসলে ক্লায়েন্টের ওইখানে থাকে। ওকে, আমরা তাহলে মোটামুটি মেথডের মধ্যে যে পার্সোনাল বা ইন্ডিভিজুয়াল যে মানুষগুলো আছে বা ইন্ডিভিজুয়াল যে টিম মেম্বার গুলো আছে তাদের সম্পর্কে এরকম কারিকুলাম ভিটাই বা বায়োগ্রাফিক ফর্ম ইনফরমেশন গুলো আমাদেরকে প্রোভাইড করতে হবে। আচ্ছা, এরপর আচ্ছা প্রথমে দেখেন যে মেথডের মধ্যে কি দেখলাম, যে কোন মেথডে কাজটা করব, কেমনে আগাবো না আগাবো, আম, কি করতে পারবো না করতে পারবো, এগুলো হচ্ছে বললাম ক্লায়েন্টকে। তারপরে কি বললাম, কি কি ফ্যাসিলিটি, কি কি ইকুইপমেন্ট লাগবে, কোনটা আমার কাছে আছে কোনটা আমার কাছে নাই, যেটা নাই সেটা আমি কিভাবে জোগাড় করবো, এটা আমি বললাম। মেথডের 3 নম্বরে কি দেখলাম, 3 নম্বরে দেখলাম হচ্ছে পার্সোনাল, মানে যারা যারা কাজ করবে কন্ট্রাক্টর কোম্পানির হয়ে, যারা যারা ক্লায়েন্টের জন্য কাজ করবে, তাদের কোয়ালিফিকেশন কি, তাদের পার্সোনাল মানে বায়োগ্রাফি, এই জিনিসগুলো হচ্ছে দিতে হবে ক্লায়েন্টকে। এরপর হচ্ছে দেখেন মেথডের মধ্যে 4 নম্বর পার্টটা হচ্ছে বাজেট। ঠিক আছে, প্রেজেন্ট বাজেট এজ স্পেসিফাইড ইন দ্য রিকোয়েস্ট ফর প্রপোজাল, আরএফপি। আচ্ছা দেখেন, আরএফপি মানে কি, আরএফপি মানে হচ্ছে রিকোয়েস্ট ফর প্রপোজাল। রিকোয়েস্ট ফর প্রপোজাল মানে কি একটু পর আমরা দেখতেছি। মানে এখন শুধু মনে রাখেন যে আরএফপি হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ক্লায়েন্ট, আরএফপি হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ক্লায়েন্ট কন্ট্রাক্টরের কাছে পাঠায় বা কনসালটেন্সি ফার্মের কাছে পাঠায়। ঠিক আছে, তো আরএফপি যখন ক্লায়েন্ট কনসালটেন্সি ফার্মের কাছে পাঠায় বা কন্ট্রাক্টরের কাছে পাঠায়, ক্লায়েন্ট যেটা করে বা গ্রাহক যেটা করে সেটা হচ্ছে গ্রাহক বা ক্লায়েন্ট বলে দেয় যে আমরা একটা 10 তলা বিল্ডিং করতে চাচ্ছি, আমাদের বিল্ডিংটা করার জন্য বাজেট হচ্ছে 5 কোটি টাকা। ঠিক আছে, এবং আমাদের মানে এই বাজেট বা এই 5 কোটি টাকার সোর্স হচ্ছে সাপোজ গভর্নমেন্ট, মানে এটা একটা সরকারি কাজ, সরকার হচ্ছে এই টাকাটা দিবে। বা মনে করেন আমরা বললাম যে এটা বায়োস্টের কাজ, মানে এটা হচ্ছে বায়ো সেলফ ফান্ডিং, মানে আমরা হচ্ছে নিজেদের টাকা দিয়ে এটা করব। যদি আর্মির কোনো প্রজেক্ট হয় তাহলে বলতে পারে যে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট হচ্ছে এই টাকাটা বিয়ার করবে। মানে টাকাটার উৎস আসলে কে, এবং আসলে ক্লায়েন্টের টোটাল প্রজেক্টটা করার জন্য বাজেট কত, এটা হচ্ছে ক্লায়েন্ট কিন্তু আমাকে বলে দিবে যে আমার বাজেট 5 কোটি টাকা। এখন আমি যেটা করব, ক্লায়েন্টের যে বাজেট 5 কোটি টাকা, এই 5 কোটি টাকার মধ্যে পুরো প্রজেক্টটাকে শেষ করার চেষ্টা করব। আমি ক্লায়েন্টকে হচ্ছে ব্রেকডাউন দিয়ে 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 করে 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 দেখাবো যে ওকে, এই 5 কোটি টাকার মধ্যে তুমি তোমার কনস্ট্রাকশনের কাজও করতে পারবা, আমার যে ফি, আমি যদি কনসালটেন্ট হই তাহলে যে কনসালটেন্সি ফি ওটাও আমাকে দিতে পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, মানে এই 5 কোটি টাকাকে আমি ক্লায়েন্টের জন্য একদম মানে ব্রেকডাউন করে করে ভাগ করে দিব, যে কোথায় আমার কি মানে কত টাকা খরচ হবে, টাইলসের কাজে কত টাকা খরচ হবে, ইলেকট্রিক্যালের কাজে কত টাকা খরচ হবে, হাইয়ের কাজে কত টাকা খরচ হবে, সব একদম বলে দিতে হবে আমার। আচ্ছা, এরপর দেখেন যে অ্যাড এ বাজেট জাস্টিফিকেশন সেকশন স্টেট, এটা ইন হবে, এটা আই এম লেখা আসছে, এটা ইন হবে, স্টেট ইন প্যারাগ্রাফ ফর ফ্রম রেশনাল ফর ফাইন্যান্সিয়াল ফিগার্স প্রেজেন্টেড ইন টেবুলার গ্রাফিক্যাল অর চার্ট ফরম্যাট। আচ্ছা, এরপর দেখেন যে বাজেট জাস্টিফিকেশন, আপনি যে হচ্ছে বলছেন যে আমার এত টাকা বা আপনি এত টাকার মধ্যে প্রজেক্টটা শেষ করতে পারবেন, এটা তো একটা জাস্টিফিকেশন দেওয়া লাগবে যে আপনি কেন বলছেন বা আপনি কিসের উপর ভিত্তি করে বলছেন। তো যদি আপনি নর্মাল কথাবার্তা লিখেন তাহলে একটা জাস্ট প্যারাগ্রাফিক্যাল ফর্মে বা একটা প্যারাগ্রাফ এরকম মানে একটা প্যারাগ্রাফ লিখলেই হবে। বাট আপনি যদি কোনো নিউমেরিক্যাল ফিগার বা এরকম কোনো গ্রাফ বা চার্ট দেখাইতে চান বা এরকম কোনো ভ্যালু শো করতে চান, তখন আপনার যেটা উচিত সেটা হচ্ছে কি এরকম কোনো ফিগার বা টেবিল বা গ্রাফ বা চার্ট এগুলো সাহায্যে শো করা। ঠিক আছে, ওকে, আমরা হচ্ছে মেথডের মধ্যে বাজেটের মধ্যে কি কি আনবো দেখলাম। এরপর দেখেন মেথডের মধ্যে অ্যাপেন্ডিসেস, এটা হচ্ছে একদম মেথডের লাস্ট পার্ট। আমাদের প্রপোজালের যে মেইন 3টা পার্ট ছিল, মেইন 3টা পার্টের
প্রথমটা কি ছিল? প্রিফেটরি পার্ট ছিল, তারপরটা কি ছিল? বডি। আর লাস্টেরটা কি ছিল? সাপ্লিমেন্টারি পার্ট ছিল। তো মেইনলি হচ্ছে এই যে অ্যাপেন্ডিক্স বা এই যে দেখতেছেন, এটাই হচ্ছে আসলে সাপ্লিমেন্টারি পার্ট। মানে হচ্ছে আপনি আপনার পুরা প্রপোজালটাকে সাপোর্ট দেওয়ার জন্য এডিশনাল যে ডকুমেন্ট গুলো যোগ করবেন, এটাই হচ্ছে আসলে কি অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, আমরা নর্মালি হচ্ছে এরকম মনে করেন একটা প্রপোজালের লাস্টে একটা এরকম ছবি দিলাম, মনে করেন বায়োস্টের ক্যাম্পাস 2 এর হচ্ছে একটা এরকম ম্যাপ লাগাই দিলাম। ঠিক আছে, একটা এরকম ম্যাপ লাগাই দিলাম, এখানে লেখা থাকে যে অ্যাপেন্ডিক্স 1। এরপর যদি মনে করেন একটা বিল্ডিং এর প্ল্যান আছে, ওটাকে অ্যাপেন্ডিক্স 2, অ্যাপেন্ডিক্স 3 এভাবে করে করে আমরা একটা পেজ অ্যাটাচ করি। তো অ্যাপেন্ডিক্স এর মধ্যে কি কি আসতে পারে? গ্রাফ আসতে পারে, টেবিল আসতে পারে, লেটার অফ সাপোর্ট এন্ড এন্ডোর্সমেন্ট। মানে আমি আগে যেসব জায়গায় কাজ করছি, ওই ক্লায়েন্টরা যদি আমাকে কোনো সাপোর্টিং লেটার দেয় যে হ্যাঁ অমুক কোম্পানি অনেক ভালো, তারা হচ্ছে টাইমের মধ্যে কাজ শেষ করতে পারে এবং তারা হচ্ছে প্রজেক্ট কমপ্লিট করে একদম মানে আমরা যেভাবে চাইছি ওইভাবে প্রজেক্টটা কমপ্লিট করছে, এটা একটা সাপোর্টিং লেটার বা একটা এন্ডোর্সমেন্ট লেটার, সে আমাকে এন্ডোর্স করলো। ঠিক আছে, তো এরকম যদি কোনো প্রশংসাপত্র বা ওয়ার্ক কমপ্লিশন সার্টিফিকেট আমাদের কাছে থাকে, তাহলে এটা কি করতে হবে? এটা হচ্ছে ওই অ্যাপেন্ডিক্স এর মধ্যে বা সাপ্লিমেন্টারি পার্টের মধ্যে নিয়ে আসতে হবে। তারপর দেখেন লিস্ট অফ রেফারেন্সেস। আমি যে ভিতরে আমার ব্যাকগ্রাউন্ড লিখছি বা আমি যে ভিতরে টেকনিক্যাল কথাবার্তা লিখছি, কথাবার্তাগুলো কিসের ভিত্তিতে লিখছি? অবশ্যই কোনো না কোনো জায়গা 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 থেকে আমি এগুলো কালেক্ট করছি। যেসব জায়গা থেকে কালেক্ট করছি ওগুলো অ্যাজ এ রেফারেন্স হিসাবে লাস্টে অ্যাড করে দিতে হবে, মানে লিস্ট অফ রেফারেন্স হিসাবে। এই গেল হচ্ছে অ্যাপেন্ডিক্স বা অ্যাপেন্ডিসেস। ঠিক আছে, এখন দেখেন যে some reviewers of proposal leave reading of appendices to the last if they read them at all. অ্যাপেন্ডিক্স হচ্ছে যারা হচ্ছে আপনার প্রপোজালটা পড়বে বা রিভিউ করবে, তারা সবার লাস্টে এটা পড়বে যদি পুরো প্রপোজালটা পড়ে। যদি তার টার্গেট থাকে যে আমি পুরো প্রপোজালটা পড়বো, তাহলে এই অ্যাপেন্ডিক্স হচ্ছে সবার লাস্টে পড়ে। ঠিক আছে, additional bulk may present to the reader additional reading and could produce a negative reaction. মানে আপনি মনে করেন অ্যাপেন্ডিক্স অ্যাড করতে পারবেন, এটা চিন্তা করে দুনিয়ার মানে যত আপনার মানে আননেসেসারি অ্যাপেন্ডিক্স আপনি যোগ করে রাখছেন, দরকার নেই, তারপর আপনি যোগ করে রাখছেন। তো এই ধরনের আননেসেসারি কাগজপত্র বা অ্যাপেন্ডিক্স যোগ করা আসলে দরকার নেই, কারণ আপনি যদি অতিরিক্ত কাগজ যোগ করেন, যে পড়বে বা যে ইভালুয়েট করবে আপনার প্রপোজালটা, তার জন্য একটা অতিরিক্ত মানে ডকুমেন্ট ক্রিয়েট হচ্ছে পড়ার জন্য, তাকে কষ্ট করে পড়তে হবে। এবং তাকে যদি আপনি বিনা কারণে এরকম কষ্ট দেন বা তাকে যদি আপনি আজেরা খাটান, তার কিন্তু আপনার উপর একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হবে। শুধু শুধু একটা মানে আজেরা ডকুমেন্ট অ্যাড করে দিছে, এটা আসলে কোনো দরকার ছিল না। তো যদি এরকম কখনো কনফিউশন মনে হয় যে when in doubt whether an inclusion of a document is necessary or not in the appendix, leave it out. আপনার যদি মনে হয় যে অ্যাপেন্ডিক্সে এই ডকুমেন্টটা আসলে কি আমি অ্যাড করব, মানে দরকার কি আছে, এজ এ সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে যোগ করার কোনো দরকার আছে, এজ এ সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসেবে যোগ করার কোনো দরকার আছে? যদি আপনার মাথার মধ্যে ডাউট আসে যে আচ্ছা করবো নাকি করবো না, সেই ক্ষেত্রে না করাটাই ভালো, অ্যাড করার দরকার নেই। ঠিক আছে, তো যেই অ্যাপেন্ডিক্সটা নিয়ে আপনি একদম 100% ক্লিয়ার যে এটা অ্যাড করলে আমার প্রপোজালটা হচ্ছে আরেকটু ইমপ্রুভ হবে বা একটু লুক্রেটিভ হবে, বা ক্লায়েন্ট হচ্ছে প্রপোজালের বিষয়বস্তুগুলো সম্পর্কে আরেকটু ভালো আইডিয়া পাবে, সেই ক্ষেত্রে আপনি এরকম অ্যাপেন্ডিক্স অ্যাড করবেন। বাট আপনার যদি মনে হয় যে এই অ্যাপেন্ডিক্সটা আসলে দরকার নেই, আজাইরা, সেই ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স অ্যাড করে পৃষ্ঠা সংখ্যা বাড়ানোর কোনো দরকার নেই। কারণ যদি পৃষ্ঠা সংখ্যা বাড়ে, আপনার যে ইভালুয়েটর আপনার প্রপোজালটা বা যে রিডার, সে হচ্ছে বিরক্ত হতে পারে, এবং সে যদি বিরক্ত হয় একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হতে পারে এবং আপনি কাজটা নাও পাইতে পারেন। আশা করি মেথডও বুঝতে পারছেন সবাই। এই মানে মেথডের মধ্যে যে অ্যাপেন্ডিক্স যে পার্টটা ছিল অ্যাপেন্ডিসেস, এটাই হচ্ছে আমাদের সাপ্লিমেন্টারি পার্ট প্রপোজালের। আচ্ছা, এবার দেখেন একটু আগে আমরা একটা টার্ম দেখছিলাম যে আরএফপি, রিকোয়েস্ট ফর প্রপোজাল। রিকোয়েস্ট ফর প্রপোজালটা কি জিনিস? এক হচ্ছে মনে করেন যে বায়োস্ট একটা 10 তলা বিল্ডিং করবে বা মানে পার্মানেন্ট ক্যাম্পাসের কাজ করবে, মনে করেন পার্মানেন্ট ক্যাম্পাসের কনস্ট্রাকশনের কাজ করবে। তো বায়োস্ট পার্মানেন্ট ক্যাম্পাসের কনস্ট্রাকশনের কাজের জন্য এক হচ্ছে পেপারে কন্ট্রাক্টর, মানে কন্ট্রাক্টরের সাথে কি বলবো, যারা এক্সপার্ট আছে বা যারা ভালো ভালো কন্ট্রাক্টর কোম্পানি, তাদেরকে খোঁজার জন্য পেপারে একটা টেন্ডার বিজ্ঞাপন দিতে পারে, টেন্ডার নোটিশ। ঠিক আছে, তো ওই টেন্ডার নোটিস পেপারে দেখার পরে ডেইলি নিউজ পেপার বা মানে পাবলিক কোন মিডিয়াতে হচ্ছে এরকম একটা টেন্ডার নোটিস সাবমিট করতে পারে বা পাবলিশ করতে পারে। এটা দেখার পরে কি হবে, যারা ইন্টারেস্টেড কন্ট্রাক্টর আছে বা ভেন্ডর আছে বা সাপ্লায়ার আছে, তারা কি করবে, আমাদের সাথে যোগাযোগ করবে। আর আরেকটা অপশন হচ্ছে পেপারে বিজ্ঞাপন না দিয়ে, মনে করেন আপনার কাছে এনলিস্টেড কিছু ভালো ভালো বা বড় বড় কোম্পানি 1 2 3 4 5, মনে করেন যে ইলিয়াসের একটা কোম্পানি আছে, তারপর মনে করেন রিফানের একটা কোম্পানি আছে, তারপর মনে করেন সানভির একটা কোম্পানি আছে, তারপর মনে করেন বাইজিদের একটা কোম্পানি আছে, তারপর মনে করেন আয়মানের একটা কোম্পানি আছে। তো
এখন এরা মনে করেন শর্ট লিস্টেড কোম্পানি, ঠিক আছে? তো ওদেরকে মনে করেন হচ্ছে গিয়ে ঝলক, ঠিক আছে? ঝলক হচ্ছে একটা এরকম 15 20 তলা বিল্ডিং করতেছে। ঝলকের এনলিস্টেড কন্ট্রাক্টর হচ্ছে এই 5টা, মানে এই 5 জনের সাথে আগে, মানে এই 5 জন ঝলকের সাথে আগেও কাজ করছে, এবং মানে ঝলক জানে যে কে আসলে ভালো বা কার আসলে কোয়ালিফিকেশন কিরকম। ও যেটা করবে, ওর এই যে এনলিস্টেড 5টা কোম্পানি আছে, ও পেপারে কোনো টেন্ডার বিজ্ঞাপন দিবে না 15 তলা বা 20 তলা বিল্ডিং করার জন্য। ও এই 5টা কোম্পানির কাছে একটা আরএফপি পাঠাবে। আরএফপি মানে কি? রিকোয়েস্ট ফর প্রপোজাল পাঠাবে। মানে ওই রিকোয়েস্টটা দেখে হচ্ছে গিয়ে এই 5টা কোম্পানি রেসপন্স করে আবার হচ্ছে তাদের টেন্ডার বা প্রপোজাল সাবমিট করার চেষ্টা করবে, ঠিক আছে? তার মানে দেখেন যে হোয়াট ইজ আরএফপি বা রিকোয়েস্ট ফর প্রপোজালটা কি জিনিস। গভর্নমেন্ট, কোম্পানি, এজেন্সি or individual may send an RFP to outside vendors who they feel are qualified and complete a given qualified to complete a given project. তার মানে ঝলক হচ্ছে আপনার এজ এ গভর্নমেন্ট বা কোন একটা ইন্ডিভিজুয়াল কোম্পানি বা এজেন্সি হিসেবে ও হচ্ছে আরএফপি বা রিকোয়েস্ট ফর প্রপোজাল পাঠাবে ভেন্ডরদের কাছে বা কন্ট্রাক্টরদের কাছে, যে সকল ভেন্ডর বা যে সকল কন্ট্রাক্টরকে ওর কাছে মনে হবে কি কোয়ালিফাইড কাজটা কমপ্লিট সম্পূর্ণভাবে শেষ করার জন্য, ঠিক আছে? আচ্ছা, an RFP may contain the following information, মানে একটা আরএফপির মধ্যে বা একটা রিকোয়েস্ট ফর প্রপোজালের মধ্যে কোন কোন তথ্য বা ইনফরমেশন গুলো থাকা উচিত বা থাকতে হবে। দেখেন, এক্সপ্রেস ক্লিয়ারলি অ্যাজ টু দ্য প্রোডাক্ট অর সার্ভিস হুইচ ইউ ডিজায়ার বিডস, মানে আপনি অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে কোন প্রোডাক্টটা কিনতে যাচ্ছেন। আপনি কি 5,000 বস্তা রয়্যাল সিমেন্ট কিনতে যাচ্ছেন না শাহ সিমেন্ট কিনতে যাচ্ছেন? আপনি কি আপনার পুরো বাড়িটা রং করাতে যাচ্ছেন? মানে আপনি এজ এ ক্লায়েন্ট হিসেবে আপনার আসলে রিকোয়ারমেন্টটা কি, ঠিক আছে? আপনার কোন টাইপের প্রোডাক্ট দরকার? আপনি কি চাইনিজ প্রোডাক্ট কিনবেন নাকি হচ্ছে মনে করেন আপনি আপনার ল্যাবরেটরির জন্য হচ্ছে মেশিনারিজ কিনবেন বা ইকুইপমেন্ট কিনবেন। এখন আপনি কি চাইনিজ ইকুইপমেন্ট কিনবেন নাকি আপনি মানে বাইরের দেশগুলোর উন্নত দেশের কোনো কোম্পানির ইকুইপমেন্ট কিনবেন? এটা আপনাকে একদম স্পেসিফিক্যালি বলে দিতে হবে, ঠিক আছে? এক্সপ্রেস ক্লিয়ারলি অ্যাজ টু দ্য প্রোডাক্ট অর সার্ভিস হুইচ ইউ ডিজায়ার বিডস, এবং আপনার স্পেসিফিকেশন রিকোয়ারমেন্ট দেখে তো মানে ভেন্ডররা হচ্ছে আপনার সাথে যোগাযোগ করবে, এবং প্রত্যেকেই শুধুমাত্র মনে করেন আপনি বলে দিচ্ছেন যে আমার কম্প্রেশন টেস্টিং মেশিনের কি বলবো কম্প্রেশন দেওয়ার ক্ষমতা দিতে হবে 200 কিলো নিউটন বা 2000 কিলো নিউটন দিতে হবে, ঠিক আছে? তো যারা হচ্ছে আপনার কন্ট্রাক্টর কোম্পানি তারা হচ্ছে এই ক্যাপাসিটি রেঞ্জের মধ্যেই আপনাকে হচ্ছে মেশিনারিজ প্রোভাইড করার চেষ্টা করবে। আচ্ছা, তারপর দেখেন যে গিভ নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার অফ পারসন টু হুম দ্য প্রপোজাল শুড বি সেন্ট, মানে কন্ট্রাক্টররা হচ্ছে এই প্রপোজালটা কার বরাবর পাঠাবে। মনে করেন যদি বায়োস্ট হয়, তাহলে বায়োস্টে মনে করেন মোহাম্মদ সাইফুল ইসলাম, SAE সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মানে কুমিল্লা ক্যান্টনমেন্ট বায়োস্ট, ঠিক আছে? মানে যার বরাবর এই কন্ট্রাক্টর কোম্পানিগুলা বা এই কি বলবো এই কনসালটেন্সি ফার্ম গুলা হচ্ছে প্রপোজালটা সাবমিট করবে, প্রপোজালের উপরে হচ্ছে তার নাম, তার ডেজিগনেশন, তার ফোন নাম্বার, সে কই থাকে না থাকে, তার অ্যাড্রেস সব একদম ডিটেলস বলে দিতে হবে যেন প্রপোজালটা তার কাছে পৌঁছায়। বি প্রিসাইজ অ্যাজ টু হোয়াট বিডার্স মাস্ট ইনক্লুড, দিস মেক্স ইনিশিয়াল স্ক্রিনিং ইজিয়ার ফর লোকেটিং কোয়ালিফাইড ক্যান্ডিডেটস। আপনি যখন আপনার কি বলবো আর্কিটেক্ট, আপনি যখন আপনার কন্ট্রাক্টরের কাছে বা এরকম কোনো কনসালটেন্সি ফার্মের কাছে আরএফপি পাঠাচ্ছেন, আপনাকে স্পেসিফিক্যালি বলে দিতে হবে যে আসলে আপনার রিকোয়ারমেন্টটা কি, বা যারা বিডার মানে যারা হচ্ছে বিড করবে কাজের জন্য তারা আসলে কোন সেক্টরে বিড করবে, ঠিক আছে? কারণ মনে করেন আপনি হচ্ছে রঙের কাজ করবেন, আপনার হচ্ছে একটা এরকম দোতলা বিল্ডিং আছে, আপনি রং করাবেন। এখন যে মনে করেন ইলেকট্রিকের কাজ করে সেও এখানে বিড করে রাখছে, তাহলে কোনো লাভ আছে? লাভ নেই। তার মানে আপনি যে রঙের কাজ করাবেন এবং আপনার কাজটা যে আসলে মানে কত স্কোয়ার ফিটের কাজ আপনি যদি স্পেসিফিক্যালি মেনশন করে দেন, তাইলে হচ্ছে কি হবে, তাহলে হচ্ছে মানে বিডার বা যে রং মানে যারা রং করে বা যারা রং মিস্ত্রি তারা হচ্ছে এক্স্যাক্টলি আপনার যে রিকোয়ারমেন্ট ওই অনুযায়ী বিড করতে পারবে। এবং তারা যদি ওই অনুযায়ী বিড করে, তারা যদি অন্য কোনো আউট ফালতু ফিল্ড না নিয়ে আসে বা তারা অন্য যদি এক্সট্রা ইনফরমেশন না দেয়, সেই ক্ষেত্রে আপনি জাস্ট তাদের ডকুমেন্ট গুলোর দিকে একবার তাকাইলেই দেখতে পারবেন যে এরকম রং করতে পার স্কোয়ার ফিট কত টাকা নিবে, কোন রং ইউজ করবে, সারাদিনে কয় ঘন্টা কাজ করবে, তাদের মজুরি কত, এই জিনিসগুলো যদি লেখা থাকে তাহলে আপনার প্রপোজালটা সামারি করতে হবে, স্ক্রিনিং করতে সুবিধা হবে, ঠিক আছে? ইন্ডিকেট দ্য টাইম বাই হুইচ দ্য প্রপোজাল শুড অ্যারাইভ, এবং প্রপোজাল সাবমিটের একটা ডেডলাইন আপনি আরেকটি বা রিকোয়েস্ট ফর প্রপোজালের মধ্যে দিয়ে দিবেন যে আজকে আমি এটা আপনাকে মানে আপনি এটা পাচ্ছেন, বা এটা মনে করেন আপনি এজ এ কন্ট্রাক্টর হিসেবে পাইলেন হচ্ছে আজকে কত তারিখ, আজকে 25 তারিখ নভেম্বরে। তো
প্রপোজালটা হচ্ছে ডিসেম্বরের 5 তারিখ, মানে 10 দিনের মধ্যে জমা দিতে হবে। একটা ডেডলাইন দিয়ে দিবেন যে কত তারিখের মধ্যে হচ্ছে আপনাকে প্রপোজালটা ফিল আপ করে আবার পাঠাইতে হবে, বা কি বলবো, প্রপোজালটা হচ্ছে আপনার কাছে আবার রিসাবমিট করতে হবে। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস আমরা দেখলাম। এখন দেখেন যে ক্রোনোলজি অফ প্রসিডিওরস ফর সলিসিটেড মেজর প্রপোজাল। সলিসিটেড প্রপোজাল কি জিনিস আর আনসলিসিটেড প্রপোজাল কি জিনিস বলেন তো, কেউ বলতে পারবেন? হোয়াট ইজ সলিসিটেড প্রপোজাল এন্ড হোয়াট ইজ আনসলিসিটেড প্রপোজাল? কেউ কি বলতে পারবেন? জি স্যার, বলতে পারবো। সলিসিটেড প্রপোজাল কোনটা? সলিসিটরটা হলো গিয়ে মানে কোন একটা কোম্পানি যদি তার ইনভাইট করে তারপরে যদি সে কাজটাতে যায়, এটা হলো স্যার সলিসিটর। আর আনসলিসিটেড? স্যার ওইটা হলো গিয়ে ওই যে মানে কাজের ইনভাইট পায় নাই বাট নিজ থেকে গিয়ে মানে এটা হ্যাঁ, জানতে মানে চায়। আমি ইনভাইট করি নাই বা আমি চাই নাই, কিন্তু তারপর নিজ থেকে এসে আমার সাথে মানে কাজ করতে যাচ্ছে বা আমাকে অফার দিচ্ছে কাজ করার। ঠিক আছে, জি স্যার। এখানে হচ্ছে আমরা একটা মানে সলিসিটেড প্রপোজাল কিভাবে স্টেপ বাই স্টেপ বা কাজগুলো করতে হয় একটা সলিসিটেড প্রপোজাল তৈরি করার সময় বা একটা কাজ করার সময় আমরা সেটাই দেখব। প্রথমে দেখেন যে সলিসিটিং কোম্পানি পাবলিকলি announces a project in professional publication, newspaper, or write to companies asking if they are interested in bidding on the project. মানে হচ্ছে সলিসিটিং কোম্পানি মনে করেন হচ্ছেন বায়োস্ট, যে বায়োস্ট একটা 10 তলা বিল্ডিং করবে। এখন বায়োস্ট কি করতে পারে? বায়োস্ট হচ্ছে এক পাবলিক নিউজ পেপার বা ডেইলি নিউজ পেপার যেগুলো আছে, এই নিউজ পেপারে হচ্ছে বিজ্ঞাপন দিতে পারে, টেন্ডার নোটিশ দিতে পারে যে কন্ট্রাক্টর চাহিয়া বিজ্ঞাপন। ঠিক আছে, এরকম পেপারে কন্ট্রাক্টরের জন্য বিজ্ঞাপন দিতে পারে। আরেকটা কাজ করতে পারে যে বায়োস্ট তো এতদিন ধরে অনেক কোম্পানি কাজ করছে, আমাদের অনেক মানে 3-4টা দোতলা বিল্ডিং আছে, কয়টা দোতলা বিল্ডিং আছে, একটা দুটা তিনটা চারটা চারটা বা 5টার মতো দোতলা বিল্ডিং আছে আমাদের। তো এই যে আমাদের কনস্ট্রাকশনের কাজগুলো করছে যারা আমাদের কন্ট্রাক্টর, এদেরকে তো আমি অলরেডি এদের লিস্ট আমার কাছে আছে। তো এদের মধ্যে থেকে আমার যাদেরকে কোয়ালিফাইড মনে হবে বা এদের বাইরেও, মানে আমি তো শুধু বায়োস্টে না, মনে করেন আমি অন্য জায়গাতেও কাজ করি, ঠিক আছে, বা আমার আইডিয়া আছে যে কারা কারা ভালো কন্ট্রাক্টর কোম্পানি, তো তাদেরকেও আমি কি করতে পারি, পার্সোনালি অ্যাপ্রোচ করতে পারি, আরএফপি বা রিকোয়েস্ট ফর প্রপোজাল পাঠায় যে ভাই আমার মনে হয় যে তোমার কোম্পানি আমার কাজটা করার জন্য এলিজিবল, আমি পেপারে কোনো বিজ্ঞাপন দেই নাই, তুমি যদি পারো আমার কাজটা করে দাও, তুমি আমাকে ফার্স্ট প্রপোজাল দাও। সে হচ্ছে আপনাকে একটা প্রপোজাল দিবে আর কি তখন। আচ্ছা, তারপর দেখেন যে কন্ট্রাক্টিং কোম্পানিজ এন্ড আদার্স রিঅ্যাক্টিং টু দ্য পাবলিক অ্যানাউন্সমেন্ট সাবমিট প্রিলিমিনারি প্রপোজাল বেসড অন ইনিশিয়াল রিকোয়েস্ট ইনফরমেশন। প্রথমে কি হইলো, সলিসিটিং কোম্পানি পেপারে বিজ্ঞাপন দিল, অথবা এরকম হচ্ছে কি বলবো, যারা হচ্ছে আগ্রহী প্রার্থী হইতে পারে বা যারা কোয়ালিফাইড প্রার্থী মানে মনে হচ্ছে তাদের কাছে কি আপনার এরকম পার্সোনালি আরএফপি বা রিকোয়েস্ট ফর প্রপোজাল সেন্ড করলো। আরএফপি পাওয়ার পরে যেটা করতে হবে, দেখেন যে কন্ট্রাক্টিং কোম্পানিজ এন্ড আদার রিঅ্যাক্টিং টু দ্য পাবলিক অ্যানাউন্সমেন্ট, মানে এই যে পেপারে টেন্ডার বিজ্ঞাপন দেওয়া হয়েছে পাবলিকলি, ওইটার রেসপন্স মানে মনে করেন যে বাইশটার সাথে কথা বলবে, যদি এসে কোনো ফর্ম টর্ম কেনা লাগে কিনবে, তারপর যদি সাবমিট করা কোনো একটা পার্টিকুলার ডেডলাইনের মধ্যে সাবমিট করতে বলে প্রপোজালটা, ওটার মধ্যে সাবমিট করবে। দেখেন যে কন্ট্রাক্টিং কোম্পানিজ এন্ড আদার রিঅ্যাক্টিং টু দ্য পাবলিক অ্যানাউন্সমেন্ট সাবমিট প্রিলিমিনারি প্রপোজাল, একটা শর্ট প্রপোজাল দেয় বা একটা 2-3 পেজের একটা শর্ট প্রপোজাল দেয়, মানে দেখার জন্য প্রিলিমিনারি সিলেকশন আসলে তারা সিলেক্ট হয় নাকি বাতিল হয়ে যায়। ঠিক আছে, soliciting company reviews all submitted documents, eliminates some companies on the basis of preliminary view, establish short list of finalist। মানে এরপর হচ্ছে সলিসিটিং কোম্পানি মানে বায়োস হচ্ছে কি করবে, যারা যারা শর্ট প্রপোজাল সাবমিট করছে তাদের মধ্যে থেকে একটা শর্ট লিস্ট করবে। মনে করেন 50 জন হচ্ছে শর্ট প্রপোজাল সাবমিট করছে, তো আমার পক্ষে তো 50 জনকে সিলেক্ট করা পসিবল না, আমি কাজটা দিব একজনকে। তো এই 50 জনের শর্ট প্রপোজাল দেখে স্ক্রিনিং করে যাচাই বাছাই করে আমি মনে করেন বাদ দিয়ে দিলাম 40 জনকে। আমার কাছে 10 জনের একটা কি থাকবে, ফাইনাল লিস্ট থাকবে, এবং এরাই হচ্ছে আমার ফাইনাল লিস্ট। এবার এদের মধ্যে হচ্ছে কম্পিটিশন, এদের মধ্যে থেকে আমি একজনকে সিলেক্ট করব। ঠিক আছে, যে আমার প্রজেক্টের কাজটা আসলে কে করবে। আচ্ছা, soliciting company ask each finalist bidding for the project to submit a highly detailed proposal and sets deadlines for receiving the proposal। ওই যে আমি 10টা কোম্পানিকে হচ্ছে ফাইনালাইজ করছি, এবার এই 10টা কোম্পানিকে আমি বলবো যে ভাই তোমরা তো সিলেক্টেড হইছো, এবার তোমরা হচ্ছে একদম ডিটেইল ফুল প্রপোজাল সাবমিট করো, এবং তোমাদের টাইম হচ্ছে 1 সপ্তাহ বা তোমাদের টাইম হচ্ছে 2 সপ্তাহ। একটা ডেডলাইন আমি ফিক্স করে দিব এবং তাদের সাথে আমি যোগাযোগ করব। ঠিক আছে, ফাইনালিস্ট কোম্পানিজ সিলেক্ট দেয়ার রিটেন এন্ড ওরাল প্রেজেন্টেশন টিমস। মনে করেন এই যে 10টা ফাইনালিস্ট কোম্পানির কথা বললাম, তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি তাদের অফিসে
এরকম একটা ওরাল প্রেজেন্টেশন টিম এবং একটা রিটেন টিম তৈরি করে। মানে একটা টিম হচ্ছে আপনার পুরো প্রপোজালটা লিখবে, আর আরেকটা টিম হচ্ছে প্রপোজালটাকে প্রেজেন্ট করবে মানে ক্লায়েন্টের সামনে, ঠিক আছে। রাইটিং of their proposal proceeds through several edition oral rehearsal based on proposal occur। মানে আপনাকে একবার লিখতে হবে, যদি মনে হয় যাচ্ছে ঠিক আছে একটু ভুল হয়েছে আমি আবার একটু কারেকশন করি, একটু চেঞ্জ করি, আচ্ছা এটা এই জিনিসটা একটু ভালো হয় না, এই লাইনটা একটু মানে ভালোভাবে মধ্যে আরেকটু চেঞ্জ করলে আরেকটু সুন্দর লাগতো, এরকম রিমোডিফিকেশন বা মডিফিকেশন যদি দরকার হয় করতে হবে। এবং দেখেন যে এবং আপনার যে প্রেজেন্টেশন টিম আছে যারা হচ্ছে ক্লায়েন্টের সামনে পুরো ব্যাপারটা বুঝায় বলবে, প্রেজেন্টেশন দিবে, তারা হচ্ছে প্র্যাকটিস করতে থাকে জিনিসটাকে সুন্দরভাবে করার জন্য। আচ্ছা, এরপর দেখেন ফাইনালিস্ট কোম্পানি সাবমিট প্রপোজাল টু দ্য সলিসিটিং গ্রুপ, ডেটস আর এস্টাবলিশড ফর ওরাল প্রেজেন্টেশন অফ দ্য সলিসিটিং গ্রুপ। তো মানে আপনার সলিসিটিং কোম্পানি বা কি বলবো বায়োস্ট একটা পার্টিকুলার ডেট ঠিক করে দিছিল যে এত তারিখের মধ্যে হচ্ছে তোমরা যারা ফাইনালিস্ট কোম্পানি বা তোমরা যারা মেইন 10 জন সিলেক্টেড হইছো তাদেরকে হচ্ছে একদম ডিটেল একটা প্রপোজাল সাবমিট করতে হবে। তো ডিটেল যখন প্রপোজাল সাবমিট করতে আসে মানে যারা হচ্ছে ফাইনালিস্ট কোম্পানি, তারা হচ্ছে ডেটস আর এস্টাবলিশড ফর ওরাল প্রেজেন্টেশন, মানে তারা হচ্ছে হার্ড কপি তো জমা দিয়ে গেলই, প্রপোজালের রিটেন প্রপোজাল তো জমা দিয়ে গেলই, আর জিনিসটা হচ্ছে ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করতে হবে বা ক্লায়েন্টকে বুঝায় বলতে হবে। তারা যাওয়ার সময় কি করবে যে ক্লায়েন্টের কাছ থেকে একটা শিডিউল নিয়ে যাবে যে ওকে মানে আমরা হচ্ছে আপনাকে মানে হার্ড কপিটা আমাদের প্রপোজালের হার্ড কপি মানে দিয়ে দিচ্ছি বা পাঠাচ্ছি, বাট আমরা আপনার সাথে এত তারিখ একটা মানে প্রেজেন্টেশন মিটিং করতে পারি, আমরা আপনাকে আমাদের পুরো জিনিসটা বুঝায় বলবো। ফাইনালিস্ট কোম্পানিজ মেক দেয়ার প্রেজেন্টেশন, ফাইনালিস্ট কোম্পানি প্রেজেন্টেশন দেয় সবার সামনে বা ক্লায়েন্টের সামনে প্রেজেন্টেশন দেয়। ফাইনালিস্ট কোম্পানিজ ওয়েট ফর রেসপন্স, ওই যে 10 জন ফাইনালিস্ট কোম্পানির কথা বলছিলাম, ওই 10 জন কি করলো আপনার প্রেজেন্টেশন দিল এবং প্রেজেন্টেশন দেওয়ার পর আলটিমেটলি তারা ওয়েট করবে রেসপন্সের জন্য, মানে কে সিলেক্ট হয়েছে কে সিলেক্ট হয়নি এগুলো জানার জন্য তাদেরকে ওয়েট করতে হবে, ঠিক আছে। এরপর দেখেন যে রাইটিং স্টাইল এন্ড অ্যাপিয়ারেন্স, আপনি যখন প্রপোজালটা লিখবেন প্রপোজালের কিছু ব্যাপার স্যাপার ফন্ট, তারপর হচ্ছে আপনার টেক্সট স্টাইল, অ্যাপিয়ারেন্স মানে দেখতে কিরকম লাগতেছে, কিছু এরকম ব্যাপার স্যাপারের প্রতি আপনাকে নজর দিতে হবে। ব্যাপারগুলো কি কি দেখেন যে স্টাইল এন্ড অ্যাপিয়ারেন্স অফ প্রপোজাল ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্য ফলোইং ইস্যুস আর টু বি কনসিডার্ড। জেনারেল অ্যাপিয়ারেন্স মানে একদম জাস্ট আমি একবার চোখ বলাইলাম আমার কাছে সবকিছু পারফেক্ট মনে হচ্ছে কিনা, ঠিক আছে। তারপর দেখেন নিটনেস মানে হচ্ছে আপনার প্রপোজালের দেখা গেল যে একটা লাইন এদিকে চলে গেছে, একটা লাইন এই বাম দিকে চেপে গেছে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না, সবগুলো একই অ্যালাইনমেন্টে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকতে হবে, ঠিক আছে। টাইটেল পেজ, একদম প্রপোজালের শুরুতে একটা টাইটেল দিবেন না, চেষ্টা করবেন টাইটেলটা হচ্ছে ভিতরে আপনি যে টপিক নিয়ে কাজ করছেন তার সাথে রিলেটেড হওয়ার জন্য, এবং টাইটেলটা যেন আই ক্যাচি হয়, মানে হচ্ছে টাইটেলটা পড়ে যেন মানুষ আকৃষ্ট হয় পেপারটা মানে বইটা পড়ার মানে কি বলবো আপনার পুরো প্রপোজালটা পড়ার জন্য, ঠিক আছে, কিন্তু আই ক্যাচি হইতে হবে। তারপর হচ্ছে যদি কোনো ম্যাপ থেকে থাকে ম্যাপগুলো সুন্দর মতো অ্যাটাচ করতে হবে। দেখা গেল বিশাল মানে বড় একটা ম্যাপ, আপনার কাছে একটা অনেক বড় কাগজ আছে, ম্যাপ বড় না কাগজটা বড়, আপনি কি করলেন ম্যাপটাকে মানে প্রিন্ট করলেন হচ্ছে কাগজের এই অংশটুকুতে, পুরো কাগজটা ফাঁকা রয়ে গেছে, তাহলে কি ম্যাপটা দিতে সুন্দর লাগবে? লাগবে না। যেহেতু আপনার কাছে অপশন আছে বড় করে প্রিন্ট দেওয়ার, আপনি চেষ্টা করবেন কি করতে বড় করে প্রিন্ট দেওয়ার চেষ্টা করবেন, আর দেখতে হবে যে ম্যাপের মধ্যে কোনো ভুল আছে কিনা। তারপর যদি কোনো গ্রাফ থাকে গ্রাফগুলো অ্যাটাচ করতে হবে, যদি কোনো চার্ট থাকে চার্ট অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে স্পেসিফিক অ্যাপিয়ারেন্সের মধ্যে পড়তেছে। তারপর দেখেন যে রাইটিং স্টাইল এন্ড অ্যাপিয়ারেন্সের মধ্যে আরো কিছু জিনিসপত্র মাথায় রাখতে হবে, যে প্রথম হচ্ছে কনসিস্টেন্সি অফ স্টাইল। আপনি মনে করেন অ্যাক্টিভ ভয়েসে লেখা শুরু করছেন বা প্যাসিভ ভয়েসে লেখা শুরু করছেন, আপনি যদি প্যাসিভ ভয়েসে লেখা শুরু করেন পুরো প্রপোজালটা আপনাকে প্যাসিভ ভয়েসে শেষ করতে হবে, আপনি অ্যাক্টিভ আর প্যাসিভ বলাইতে পারবেন না, ঠিক আছে। একটা কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে স্টাইলে। টাইটেল whether it probably describes the project, আচ্ছা আপনি পুরো প্রজেক্টের নিশ্চয়ই একটা টাইটেল দিবেন যে খুলনা মানে কি বলবো আমার মাথায় হচ্ছে বঙ্গবন্ধু মানে কাপের টিমগুলোর নাম চলে আসতেছে। আচ্ছা টাইটেল whether it properly describes the project, মনে করেন কনস্ট্রাকশন অফ এ 10 স্টোরিড মাল্টি স্টোরিড বিল্ডিং, ঠিক আছে, বা কনস্ট্রাকশন অফ এ 20 স্টোরিড বিল্ডিং, মানে আপনি আসলে কি কাজ করবেন তার উপর বেস করে হচ্ছে একটা টাইটেল দিতে হবে, প্রপার একটা নাম দিতে হবে আর কি আপনার প্রপোজালের, এবং প্রপোজালটা কমপ্লিট হইতে হবে। মানে প্রপোজালটাতে এই যে আমরা দেখছি যে 3টা জিনিস থাকা লাগে, প্রিপারেটরি পার্ট, বডি, সাপ্লিমেন্টারি পার্ট, প্রত্যেকটা জিনিস যেন প্রপোজালের মধ্যে থাকে এটা মাথায় রাখতে হবে। কমপ্লিট প্রপোজাল হইতে হবে। প্রফেশনালিজম, আপনার প্রপোজাল দেখার পরে যেন আপনার ক্লায়েন্ট বুঝতে পারে যে ইউ মিন বিজনেস, আপনি আসলে প্রফেশনাল। মনে করেন আপনি ক্লায়েন্টকে হচ্ছে একটা প্রপোজাল দিলেন, এই কোণা দিয়ে একটু সস লেগে আছে বা এই কোণা দিয়ে একটু তেল লেগে আছে, তাহলে আপনার মানে ক্লায়েন্ট বুঝবে যে আপনি প্রফেশনাল না, আপনি
মানে খাওয়া দাওয়া করতে করতে হচ্ছে হয়তো প্রপোজালটা রেডি করছেন, এই জন্য এটার মধ্যে ময়লা টলা লাগছে। মানে দিস ইজ নট এ প্রফেশনালিজম। আপনাকে হচ্ছে প্রফেশনাল হইতে হবে কাজ করার সময়। তারপর দেখেন যে চেকিং এন্ড রিচেকিং অফ ফাইনাল ড্রাফট আনটিল স্যাটিসফ্যাক্টরি। আপনি যে হার্ড কপিটা হচ্ছে আপনার ক্লায়েন্টকে দিবেন, যতক্ষণ পর্যন্ত না আপনার মনে হচ্ছে যেটা পারফেক্ট, এটার মধ্যে কোনো ভুল নাই, মানে আমি যা বাজেট দিছি সবকিছু ইচ এন্ড এভরিথিং ইজ অ্যাকুরেট, ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে সেন্ড করবেন না। আপনি বারবার চেষ্টা করবেন চেক এবং রিচেক করার জন্য, ঠিক আছে? বাট যদি এমন হয় যে আপনার মানে বস আপনাকে বা আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিচ্ছে যে আজকে 12টার মধ্যে সাবমিট করতেই হবে, না তোমার খবর আছে, সেই ক্ষেত্রে আসলে এরকম বারবার চেক বা রিচেক করার সুযোগ নাই। কপালে যা আছে আল্লাহর নামে সাবমিট করে দিতে হবে। আচ্ছা, এরপর দেখেন চেক ফর প্রপার টাইপিং, প্রুফিং গ্রাফস। মানে টাইপিং কোনো মিস্টেক আছে কিনা, কোনো প্রুফ রিডিং, মানে যাকে দিয়ে আপনি প্রুফ রিডিং করাইছেন সে কোনো কিছু ভুলে ইগনোর করছে কিনা, কোনো গ্রাফ থাকলে গ্রাফ গুলা অ্যাটাচ করতে হবে। এগুলো সবই মানে গ্রাফগুলো যেন দেখতে সুন্দর হয়, গ্রাফগুলো যেন পেজের মাঝখানে পুরো পেজ জুড়ে হয়, সবই রাইটিং স্টাইল আর অ্যাপিয়ারেন্সের মধ্যে আসতেছে, ঠিক আছে? তো মোটামুটি এই এই হচ্ছে আমাদের রাইটিং প্রপোজাল। একটা শেষ। আমরা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কি বারে, শনিবারে হচ্ছে আবার ক্লাস করব প্রফেশনাল প্র্যাকটিস। আমরা কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে প্রপোজাল লিখতে হয়, আমরা মোটামুটি হয়তো থিওরি গুলো পড়া যায় না, বুঝছেন কিনা। আমরা নেক্সট ক্লাস আমাদের 4 নাম্বার স্লাইড হাউ টু রাইট রিপোর্ট বা রিপোর্ট রাইটিং শুরু করব। আপনারা চাইলে চাইলে না, আমি এবার আপনাদের একটা ডকুমেন্ট দেখাবো, সেটা হচ্ছে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিব। ভয় পাওয়ার কোনো কারণ নাই, অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার টাইম হচ্ছে 1 সপ্তাহ, মানে নেক্সট মঙ্গলবারের মধ্যে জমা দিলেই হবে, ঠিক আছে? আহ আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। দেখেন এখানে হচ্ছে এই 3 চ্যাপ্টার থেকে যে কোশ্চেন গুলো আপনারা পড়বেন, মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন পড়তে হবে বা প্রত্যেকটা স্লাইড থেকে কি কি কোশ্চেন পড়তে হবে, আমি হচ্ছে একদম মানে মোটামুটি চেষ্টা করছি গোছায় দেওয়ার জন্য। তো প্রত্যেকটা কোশ্চেনের পাশে দেখেন আইডি লেখা আছে, দেখতেছেন? জি স্যার। তো দেখবেন যে প্রত্যেকের এরকম 2টা করে কোশ্চেন পড়ছে, মানে একটা করে না কিন্তু। এই চ্যাপ্টার আপনার হয়তো কপালে হচ্ছে চ্যাপ্টার 1 থেকে একটা কোশ্চেন পড়ছে বা চ্যাপ্টার 3 থেকে একটা কোশ্চেন পড়ছে, আর সবার জন্যই একটা কমন কোশ্চেন হচ্ছে চ্যাপ্টার 2 বা 7 6 থেকে একটা কোশ্চেন, ঠিক আছে? তো এই ফাইলটা আমি একটু পরে হচ্ছে আপনাদের এই মেসেঞ্জার গ্রুপে আপলোড করে দিব। সবাই দেখবেন যে কার মানে কোন 2টা কোশ্চেনের পাশে হচ্ছে আইডি লেখা আছে। আপনাদের আইডি শুরু হয় হচ্ছে 2 1 দিয়ে, বাট আমি হচ্ছে এই জায়গা কমানোর জন্য 2 1টা লিখি নাই। তো 2 1 এর পরে যে কারো হয়তো 0 3, কারো 0 2, ওই 0 3 দিয়ে আমি আইডি গুলা ইচ্ছা করে শর্ট করার জন্য এভাবে লিখছি, ঠিক আছে? তো দেখবেন অবশ্যই আপনার নাম মানে 2টা কোশ্চেনের পাশে আপনার আইডি আপনি দেখতে পারবেন, এবং যে 2টা কোশ্চেনের পাশে আপনার আইডি দেখবেন ওই 2টা কোশ্চেনে আপনি আনসার করবেন, অন্যগুলো আনসার করে আমরা জমা দিলে হবে না, ঠিক আছে? জি কিছুই নাই, স্যার। প্রত্যেকটার আনসার কিন্তু স্লাইডের মধ্যে আছে একদম হুবহু, মানে যেভাবে তবে স্লাইডারটা হুবহু কপি করেন সমস্যা নেই, বাট একটু ইজি ভাষায় করেন, একটু বুঝা দরকার হলে নিজে নিজে লিখেন, তাহলে এগুলো আপনার পড়া হয়ে যাবে। মানে এক চান্সে হচ্ছে এগুলো পড়া হয়ে গেল, পরীক্ষার সময় হয়তো আপনার কষ্ট কম হবে এগুলো পড়তে, ঠিক আছে? তো এই ফাইলটা হচ্ছে আমি একটু পরে গ্রুপের মধ্যে আপলোড করে দিব, সমস্যা নেই। আর অ্যাসাইনমেন্ট হচ্ছে আমাকে নেক্সট কিবার, নেক্সট হচ্ছে মঙ্গলবারের মধ্যে জমা দিলে চলবে। স্যার আজকে তো বুধবার স্যার, তাহলে বুধবার দিব নাকি মঙ্গলবার? 6 দিন টাইম দেন, ওকে স্যার। ঠিক আছে? বেশি না, মানে ট্রান্সপোর্টে তো 3টা অঙ্ক ছিল, তাও আল্লাহ জানে ওগুলো নিজেরা করছেন কিনা নাকি কপি পেস্ট করছেন, উপরওয়ালাই জানে। বাট যদি নিজে করে থাকেন তাহলে পরীক্ষার জন্য মনে করেন আপনার একটা অঙ্ক হয়ে গেল, মানে পরীক্ষাতে এরকম একটা অঙ্ক আসবেই, রিগ্রেশনের একটা ম্যাথ পরীক্ষা থাকবেই। এখন যদি কপি করে থাকেন আমার সমস্যা নেই, হয়তো পরীক্ষার আগে আপনার অঙ্কটা আবার কষ্ট করে বুঝতে হবে। আর মানে যে নিজে করছেন তার তো আলহামদুলিল্লাহ অঙ্কটা বোঝা হয়ে গেছে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিট করি। রোল নাম্বার 1 ঝলক নাই, রোল নাম্বার 2 সাব্বির, বুঝলেন স্যার। রোল নাম্বার 3 সুদীপ্ত। সুদীপ্তর কি হইলো, তো ট্রান্সপোর্ট ক্লাসও করে না। রোল নাম্বার 4 আদনান। আছি স্যার। 5 ইফতেখার। আছি স্যার।
8 রেজা তাবিবুর মালিক। Yes, sir. রোল নাম্বার 10 দীপ মিত্র। Yes, sir. রোল নাম্বার 11 মাহফুজ। Yes, sir. রোল নাম্বার 12 তৈমুর। Yes, sir. রোল নাম্বার 13 সিদ্ধার্থ। সিদ্ধার্থ আছেন? নাই মনে হয়। ওকে, সিদ্ধার্থ নাই। রোল নাম্বার 14 রিয়াজুল। Yes, sir. রোল নাম্বার 15 ইলিয়াস। Yes, sir. রোল নাম্বার 16 মুক্তাদির। Yes, sir. রোল নাম্বার 18 ফারহা। Yes, sir. 19 নাইম। স্যার আমার কয়টা ক্লাস মিস গেছে স্যার? আপনার আইডি কত? 16? 15। 15 আপনার একটা ক্লাস মিস যায়নি। আপনি সব ক্লাসই করছেন আল্লাহর রহমতে, ঠিক আছে? মিস দিয়েন না। আবার মানে মিস যায় না দেখে আবার মানে ভাবলেন যে কালকের ক্লাসটা মিস দিয়া দিই, এরকম করেন না। করবেন? স্যার আমার একটা ক্লাসের জন্য স্যার আপনাকে বলছিলাম স্যার। স্যার এরকমটা করব না স্যার। নাম্বার 12 না? আপনার আইডি কত? 12 না? জি স্যার। আমি আপনার ওটা মার্ক করে রাখছি, ঠিক আছে? এখন হচ্ছে যদি আপনি এর বাকি ক্লাসগুলো মিস না করেন তাহলে হচ্ছে অ্যাটেন্ডেন্স পাওয়া যাবে।